হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সামনে আমাদের টেস্ট পরীক্ষা আসছে, সো আমার মনে হচ্ছে সবাই খুব একটা ভালো অবস্থায় নাই। তবু আসলে খারাপ থাকার কোনো কারণ নাই, কারণ পড়ালেখা জীবনের একটা অংশ এবং এটার জন্য নিজের জীবনকে পড়ালেখাতে ডিফাইন করা যাবে না। রেদার বি হ্যাপি অ্যান্ড ট্রাই ইয়োর বেস্ট। ওকে, আচ্ছা। সো যেহেতু টেস্ট পরীক্ষা আসতেছে, তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম টেস্ট পরীক্ষার জন্য সাজেশন। এমন একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে টেস্ট পরীক্ষা এমন একটা পরীক্ষা, একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, টেস্ট পরীক্ষা এমন একটা পরীক্ষা যেই পরীক্ষাটা আসলে তোমাদেরকে দেয়া হয় মাটিতে নামায় আনার জন্য। কেন? কারণ আমার এক্সপিরিয়েন্স যা বলে যে টেস্ট পরীক্ষা পর্যন্ত আমরা প্রচুর উড়ি, আমি নিজে প্রচুর উড়েছি, ঠিক আছে। তারপর এই টেস্ট পরীক্ষা আমাদের একটা রিয়েলিটি চেক দেয়, যে রিয়েলিটি চেকটা খেয়ে আমরা হচ্ছে মাটিতে ফেরত আসি। তারপর আমরা 3 মাস একটু ভালো করে পড়াশোনা করে এসএসসিতে আমাদের একটা মোটামুটি রেজাল্ট আনতে পারি, উইচ হ্যাপেন্ড ইন মাই কেস অ্যাটলিস্ট। তো টেস্ট পরীক্ষাতে তোমাদেরকে অ্যাকচুয়ালি টেস্ট করা হয়, ঠিক আছে, একদম মানে ম্যাক্সিমাম লেভেলের টেস্ট করা হয়। যখন ম্যাক্সিমাম লেভেলের টেস্ট করা হয়, স্বভাবতই প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড থেকে কঠিন করা হয়, মার্কিংটা একটু হার্ড করা হয়, তারপর ইভেন গার্ড দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বেশ হার্ড করা হয়। এখন এই জিনিসগুলো আসলে তেমন একটা ম্যাটার করে যদি ঠিকমতো পড়ালেখা করা থাকে, ঠিক আছে। তো যেন আমাদের ঠিকমতো পড়ালেখাটা করা হয়, যেন আমাদের প্রশ্নগুলো হচ্ছে বুঝতে সুবিধা হয় এবং ওভারঅল আমাদের এক্সামটা যেন ভালো হয়, সেটার জন্য আজকে তোমাদের এই ভিডিওটা। সো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের থেকে কি চাওয়া হয়। ইংলিশ ফার্স্ট পেপার আসলে আমার কাছে মনে হয় যে তোমাদের সিলেবাসে সবচাইতে সহজ সাবজেক্ট। কেন? ইংলিশ ফার্স্ট পেপার এমন একটা সাবজেক্ট যেই প্রশ্নের মধ্যে মোটামুটি প্রায় হাফের একটু কম উত্তর দেয়াই থাকে হাফের মতো। সো তুমি মোটামুটি 40% মার্কস লিটারালি কোয়েশ্চেনের ভিতর থেকে পিক করে অ্যান্সার করতে পারবা। তাহলে ভাই পড়ারই দরকার কি? ঠিক আছে, পড়ার দরকার এই জন্য যে প্রশ্নের মধ্যে যে দেয়া আছে উত্তরটা, এই উত্তরটা খুঁজে বের করার জন্য প্র্যাকটিস দরকার। এই উত্তরটা খুঁজে বের করার জন্য যে জিনিসটা প্রশ্নে দেয়া আছে ওটা বোঝা দরকার, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে তুমি জিনিসটা পড়ে বের করবা, কিন্তু পরীক্ষার হলে তুমি বোঝার টাইম পাবা না, বুঝতে হবে এখন, ঠিক আছে। এখন পড়তে হবে, এখন বুঝতে হবে। সো ইংলিশ ফার্স্ট পেপার ইজ বেসিক্যালি হোয়াট? লিটারেচার, ঠিক আছে। ইজ বেসিক্যালি লিটারেচার। তোমার ইংলিশ লিটারেচারের যেই দক্ষতা, এটাকে পরীক্ষা করে। সো তোমার ভোকাবুলারি ম্যাটার করে, তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার করে, তোমার অন্য ভোকাবুলারি তুমি নিজে পড়ে বুঝতেছো কিনা সেটা ম্যাটার করে। সো ভোকাবুলারি আন্ডারস্ট্যান্ডিং একটা কম্বিনেশন, ঠিক আছে। সো ওভারঅল একটা অ্যাপ্রোচ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের, স্পেশালি ক্লাস 10 তোমাদের হচ্ছে দেখেছো যে পোয়েম থেকেও এখন কোয়েশ্চেন অ্যান্সার্স আসছে। সো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদেরকে ঠিকমতো পড়তে হবে, ঠিক আছে। সো দ্য ফার্স্ট স্টেপ উড বি ইএফটিটা টপ টু বটম ভালো করে পড়ে ফেলো মানে কি মুখস্থ করবা, মেমোরাইজ করবা? কিছু কি মেমোরাইজ করতে হবে না ভাইয়া, পুরা একদম না। লাল কালি দিয়ে কেটে দিচ্ছি, একদম না, নেভার মেমোরাইজ, ঠিক আছে। রেদার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ওকে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা চ্যাপ্টার কি বোঝাতে চাচ্ছে, জিস্টটা কি, ইনার মিনিংটা কি, ঠিক আছে। ধরো একটা কবিতা যদি অ্যাবাউট চাইল্ডহুড হয়, তাহলে ওই চাইল্ডহুডের কোন পার্টটাকে বলতেছে। একটা প্যাসেজ যদি হচ্ছে দেশাত্মবোধক হয় বা আমাদের জুলাই মুভমেন্ট নিয়ে হয়, ওখানে আসলে কি বোঝাতে চাচ্ছে, এই জিনিসগুলো একটু ফিগার আউট করো, এই জিনিসগুলো একটু পড়ো, ঠিক আছে। যেন ধরো কথার কথা যে তোমার এই প্যাসেজ নিয়ে আইডিয়া আছে এবং কোয়েশ্চেনে ধরো কথার কথা যদি প্যাসেজটা নাই, কখন এমন হবে না, অবশ্যই প্যাসেজ থাকবে, বাট ধরো নাই, তবুও যেন তোমার আইডিয়া থেকে অ্যান্সার করতে পারো। সেই ক্ষেত্রে তুমি যখন প্যাসেজটা অলরেডি কোয়েশ্চেনে থাকবে, ওটা তুমি আরেকবার রিড করলে আরও অনেক বেটার অ্যান্সার ফিগার আউট করতে পারবা, ঠিক আছে। সো যদিও সবগুলোই পড়তে হবে, সবগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তবুও এর মাঝে এইগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোট করে নিতে পারো, ঠিক আছে। এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। এগুলা মানে সবগুলো রিডিং দিবা, সবগুলো যদি একবার রিডিং দাও তাহলে এগুলো 3বার রিডিং দিবা, সবগুলো একবার রিডিং দিলে এগুলো হচ্ছে 3বার রিডিং দিবা, ঠিক আছে। সো সবগুলোর সাথে একবার করে রিডিং দিবা, আবার এক্সট্রা 2বার করে রিডিং দিবা। মাই সাজেশন ইজ অলওয়েজ যে আন্ডারস্ট্যান্ড, নেভার মেমোরাইজ, আন্ডারস্ট্যান্ড। সেটা ইংলিশ ফার্স্ট হোক, সেকেন্ড হোক, যেটাই হোক,
এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা এক্সট্রা টিপ দিতে পারি, যারা টেস্ট পরীক্ষায় অনেক ভালো করতে চাও, টেস্ট পরীক্ষাই হচ্ছে বোর্ডের রেজাল্ট নিয়ে চলে আসতে চাও, বোর্ডে হচ্ছে একটা 90-র মতো মার্ক পাঠাতে চাও, সেটা হচ্ছে মেক ইউর ওন কোয়েশ্চেন্স। মেক কোয়েশ্চেন্স, ঠিক আছে? মেক কোয়েশ্চেন্স দেন আনসার। তোমরা নিজেরাই এখান থেকে কোয়েশ্চেন বানাতে পারো এই প্যাসেজগুলো থেকে, তারপর পোয়েমগুলো থেকে, ঠিক আছে? নিজেরাই প্রশ্ন বানাবে, তারপর নিজেরা ওগুলোকে অ্যান্সার করবে। তারপর তুমি যে প্রশ্ন বানিয়েছো, তোমার তো মাথায় থাকবে যে আসলে কোন এক্সপেকটেশন, কোন অ্যান্সার এক্সপেকটেশন নিয়ে আমি প্রশ্নটা বানিয়েছি, ওটার সাথে আমার অ্যান্সারগুলো মিলাবে। ওকে, এই জিনিসগুলো প্র্যাকটিস করে থাকলে দেখবে যে তুমি এমনি একটা প্যাসেজ পড়ে গেলে যে অ্যাপ্রোচটা হয়, যতটুকু আন্ডারস্ট্যান্ডিংটা হয়, তুমি যদি প্রশ্ন বানানোর জন্য ওই প্যাসেজটা পড়ো বা ওই পোয়েমটা পড়ো, ওইটার জন্য তোমার যে অ্যাটেনশনটা দেওয়া লাগে, অ্যাটেনশন টু ডিটেলস, অ্যাটেনশন টু আন্ডারস্ট্যান্ডিং, যতটুকু দেওয়া লাগে, এইটা নর্মাল রিডিংয়ে 10 বার দিলেও আমার মতে আসলে হয় না, ঠিক আছে? সো আ হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, যারা হচ্ছে অনেক ভালো করতে চাও, স্পেশালি কোয়েশ্চেন অ্যান্সার, বিকজ কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু অনেক মার্ক, ঠিক আছে? 3 বার কোয়েশ্চেন অ্যান্সার আছে, সো 10 করে মেবি, তো সব মিলে হচ্ছে মনে করো 20-30 মার্কের মতো হচ্ছে ওখানে থাকে। সো এই জিনিসগুলা, এই কোয়েশ্চেনগুলো তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং কোয়েশ্চেনগুলো বানায় তারপর অ্যান্সারগুলো নিজের মতো লেখা, এই বুঝে অ্যান্সারগুলো লেখা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবং আনসেন প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে আসলে সাজেশন দেওয়া খুব আহামরি যে এফেক্টিভ তাও না, তবে টেস্ট পরীক্ষা, যেহেতু টেস্ট পরীক্ষায় স্কুলের ইন্টারনালি হয়, তো টিচাররা কোথাও না কোথাও থেকেই তো প্যাসেজটা দেন, তাই না? খুব রেয়ারলি এরকম হয় যে টিচাররা নিজেরা বানালে তো খুবই ভালো। যদি না বানিয়ে থাকেন, এইগুলোর মধ্যে থেকে আসতে পারে। তোমরা তোমাদের যে কোনো টেস্ট পেপার বা হচ্ছে যে কোনো প্রিপারেশন বুক থেকে হচ্ছে এই জিনিসগুলো যদি একবার রিডিং দিয়ে দাও, আমি আবারও বলছি, মেমোরাইজ করবা না, কিছু মনে রাখার চেষ্টা করবা না, জাস্ট রিডিং দিয়ে দাও ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যেন পরীক্ষার হলে গিয়ে তুমি সারপ্রাইজ না হও, ঠিক আছে? তোমার এইম হয় পরীক্ষার হলে গিয়ে সারপ্রাইজ না হও। সারপ্রাইজ পাইতে অনেক ভালো লাগে, বুঝছো? সারপ্রাইজ পাইতে অনেক ভালো লাগে, কিন্তু সেটা পরীক্ষার হলে না, ওকে? পরীক্ষার হলে কেন? কারণ পরীক্ষার হলে ওই সারপ্রাইজটা প্রসেস করার মতো আমাদের মেন্টাল স্যানিটিটা থাকে না সবার। সো পরীক্ষার হলে যেন আমরা সারপ্রাইজ না হই, তাই জন্য আমরা কিছু কমন আনসিন প্যাসেজ পড়ে যাওয়াটা ভালো, তবুও একটা চান্স থাকে সারপ্রাইজ হওয়ার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা হবে যে সবাই মিলে একসাথে সারপ্রাইজ হবে, সো ওইটা থেকে একটা প্যারা হবে না। বাট এই জিনিসগুলো পড়ে যেতে পারো, এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করে ইনফরমেশন ট্রান্সফারগুলো, তারপর হচ্ছে ট্রু ফলস না তোমাদের, মানে এটার পরে যে হচ্ছে সামারি লেখা, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? ইনফরমেশন ট্রান্সফার, সামারি, এই দুটো প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। ইটস বিকজ ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে ওই যে একদম বের করে আনা ইনফরমেশনটা খুব দ্রুত, এটার একটা তাৎপর্য আছে। আর হচ্ছে সামারি রাইটিংটা তোমাদের অনেক প্যারা হয়। সামারি রাইটিং তোমাদের বলে দিই, ঠিক আছে? বলে দিই, সামারি হবে হচ্ছে 1/3, ম্যাক্সিমাম 1/3 অফ মেইন প্যাসেজ, ওকে? কখনোই সামারি যেন 1/3 অফ মেইন প্যাসেজ এক্সিড না করে। তুমি যদি একটা প্যাসেজ ধরো হচ্ছে 18 লাইনের আছে, তুমি 6 লাইনের বেশি লেখার চেষ্টা করো না, লাগলে একটু কম লেখো, তাও বেশি লিখো না, ঠিক আছে? কারণ ইটস নট অলওয়েজ অ্যাবাউট কে বেশি লিখতে পারে। যেহেতু তোমার সাহিত্যের জ্ঞান এরা পরীক্ষা করার চেষ্টা করছে ইংলিশ ফার্স্ট পেপারে, তার অর্থ তুমি অল্প কথায় কতটা ভাব প্রকাশ করতে পারো, এই ব্যাপারটাও কিন্তু অনেক ম্যাটার করে। এই জিনিসটাও কিন্তু মানে শিখায় ইংলিশ ফার্স্ট পেপার, ঠিক আছে? সো কোনোভাবেই বেশি লেখার ফাঁদে পড়ো না। সামারি লেখার ক্ষেত্রে তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিই। আচ্ছা, রিড দ্য ফুল প্যাসেজ, ঠিক আছে? একদম পুরোটা পড়বা, সেটা যদি তুমি কমনও পড়ে তাও পড়বা, কমন পড়লেও তাও পড়বা, একটা ডিটেল বাদ দিবা না। রিড দ্য ফুল প্যাসেজ, ঠিক আছে? রিড ও সরি, প্রথমে হচ্ছে মার্ক করবা, ইম্পর্টেন্ট লাইন মার্ক করবা। ইম্পর্টেন্ট লাইন্স হবে মার্ক, ওকে? ইম্পর্টেন্ট লাইন্স কি হতে পারে? ইনফো থাকতে পারে,
অথবা খুব গভীর একটা কোনো ডিপ ফিলিং এক্সপ্রেস করা থাকতে পারে, ঠিক আছে, খুব গভীর কোনো একটা অনুভূতি এক্সপ্রেস করা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে বা দুটোই থাকতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো মার্ক করে ফেলবা। আর রিড ফার্স্ট লাস্ট and mark lines again. এবং যেটা বললাম এখন যেটা বললাম 1/3 হবে, ঠিক আছে, 1/3 ম্যাক্স, 1/3 কিন্তু ম্যাক্স, এমন না 1/3 হইতেই হবে, কম হয়ে গেলে তো ভালো, 1/3 ম্যাক্স, ঠিক আছে, পুরোটা আটাইতে হবে 1/3 এর মধ্যে। এখন এই জিনিসটা তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, সামারি লেখার সময় কয়েকবার যদি প্র্যাকটিস করো, তাহলেই দেখবা খুব ইজিলি এক্সাম হলে গিয়ে তোমরা পারতেছো। এটা তুমি যদি এই টিপটা শিখে চিন্তা করো যে জারিফ ভাই শিখাই দিছে, এখন আমার আর কোনো প্যারা নাই, পরীক্ষার হলে গিয়ে আমি ইমপ্লিমেন্ট করে ফেলবো, এভাবে হবে না, বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা প্র্যাকটিস করলে এই যে ইম্পর্টেন্ট লাইন মার্ক করার যে বিষয়টা, এটা হলো মেইন প্র্যাকটিসের বিষয়, যে এই ইম্পর্টেন্ট লাইনস আমি চিনবো কিনা, বুঝবো কিনা, এটা একটা প্রথম মেইন প্র্যাকটিসের বিষয়। আর একটা প্র্যাকটিসের বিষয় হচ্ছে এই যে ফার্স্ট লাইন পড়লাম, ইম্পর্টেন্ট লাইন পড়লাম, লাস্ট লাইন পড়লাম, ঠিক আছে, ফুল প্যাসেজ একবার পড়লাম, ইম্পর্টেন্ট লাইন পড়লাম, ফার্স্ট লাস্ট, আর হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো আবার পড়লাম। এখন এইগুলা তোমার হচ্ছে প্যারাফ্রেজ করে, প্যারাফ্রেজ মানে কি, প্যারাফ্রেজ মানে হচ্ছে একই কথা অন্য ভাষায় বলা। তুমি কোনোভাবেই সামারিতে মানে প্যাসেজের সেম লাইন রিরাইট করতে পারবা না, ঠিক আছে। তুমি যদি রিরাইট করো, ওখানে তোমার মার্ক কাটা যাবে, অবশ্যই মার্ক কাটা যাবে। সো প্যাসেজের কোনো লাইন রিরাইট করো না, প্যারাফ্রেজ করবা, প্যারাফ্রেজ করে বড় জিনিসটাকে ছোট করে আনবা। সো এটা কীভাবে ছোট করব, ফার্স্ট লাইনটা কীভাবে হচ্ছে অল্প করে শব্দের মধ্যে আটাবো, ওইটার মধ্যে কী ডিটেল অ্যাড করবো, কোন জিনিসগুলো কেটে সেটা বাদ দিব, এই জিনিসগুলো বোঝার জন্য প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর রিঅ্যারেঞ্জের জন্য রিঅ্যারেঞ্জ আসলে মানে ইটস মোর অ্যাবাউট ইনটুইশন, ইটস মোর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং যে একটা স্টোরি কোন ফ্লোতে যায়, ঠিক আছে। তাও এই জিনিসগুলো একবার দেখতে পারো, এইগুলো যে পরীক্ষায় আসবেই এমন না, বাট তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে কমন পড়ার সম্ভাবনার সাথে সাথে তোমার যে মানে উপকারটা হয় সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে এই স্টোরির ফ্লোটা জেনে যাও, স্টোরিগুলো কীভাবে ফ্লো করে জেনে যাও। সো এই যে প্রথম লাইন দেখতে কীরকম হয়, যে ওয়ান্স আপন আ টাইম এরকম হতে পারে, তারপর দেয়ার ওয়াজ সামথিং এরকম হতে পারে, দেয়ার ওয়াজ আ ম্যান নেমড সামথিং এরকম হতে পারে, ঠিক আছে। সো প্রথম লাইনগুলো দেখতে কীরকম হয়, প্রথম লাইন কীভাবে আইডেন্টিফাই করবো, স্টোরির ফ্লো কীভাবে আইডেন্টিফাই করবো, এন্ডিংয়ের দিকে কোন টাইপের লাইন হয়, এই জিনিসগুলো তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, একবার করে সবগুলো একবার করে প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমরা বুঝে যাবা, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাই গ্রো করে ফেলবে, যে হচ্ছে কোন টাইপের লাইন ফার্স্টে আসে, তারপরে কোন টাইপের লাইন আসে, তারপর বাট হাউএভার, এই জিনিসগুলো যে কন্ট্রাস্টিং একটা আইডিয়া আনে, কন্ট্রাস্টিং আইডিয়ার আগে কোন টাইপের সেন্টেন্স থাকার কথা, পরে কোন টাইপের সেন্টেন্স থাকার কথা, তারপর হচ্ছে কন্টিনিউয়েশনের জন্য মাঝে মধ্যে আমরা অ্যাজ এ রেজাল্টের মতো কিছু কানেক্টর ইউজ করি, সেই কানেক্টার্সগুলো কখন চলে আসে, ঠিক আছে। সো এগুলো দেখতে দেখতে চিনে ফেলবা, সো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা অবশ্যই। এবং কমপ্লিটিং স্টোরিজ, ঠিক আছে, কমপ্লিটিং স্টোরিজের ক্ষেত্রে আমার সাজেশন অলওয়েজ বি ক্রিয়েটিভ, ডোন্ট এভার মেমোরাইজ। রাইটিং পার্টে কখনো, মানে ইভেন ইংলিশে কখনো কিছু মেমোরাইজ করবে না, স্পেশালি হচ্ছে এই স্টোরির ক্ষেত্রে, ঠিক আছে। কেন বলতেছি, আমি নিজে প্রচুর ইংলিশ খাতা চেক করছি, বুঝছো। তো স্টোরির ক্ষেত্রে কি হয়, এই যে নোবডি বিলিভস আ লায়ার, যে বাঘ আসছে চিল্লাইছে, তারপর বাঘ আসে না তাও চিল্লাইছে, তারপর বাঘ আসছে চিল্লাইছে, লাভ হয় নাই, ইউনিটি স্ট্রেংথ। তো হচ্ছে একজনকে ডাকছে, একজন বৃদ্ধ মানুষ তার ছেলেদেরকে ডাকছে, তারপর বলছে হচ্ছে একটা একটা করে লাঠি এনে ভেঙে ফেলছে, সবগুলো একসাথে আনছে, ভাঙে নাই। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি দেয়ার ইজ এ ওয়ে থার্স্টি ক্রো, তার মানে হচ্ছে সে একটা কাক অনেক পিপাসা ছিল, মানে তৃষ্ণার্ত ছিল, তো সে পানি পাচ্ছে না, কলসির মধ্যে পানি নিচে ছিল, তারপর হচ্ছে দেখে পানি খেতে পারছে না, তারপর মাথায় একটা বুদ্ধি আসলো, বুদ্ধিটা কি, সে পাথর ফেললো, পানি উপরে আসলো, খেয়ে ফেললো। খুব কমন স্টোরি তো এগুলো, তাই না, খুবই কমন স্টোরি, দেখার সাথে সাথে মাথায় চলে আসে। তো তুমি যদি এগুলো মুখস্থ করো, আমি যেটা দেখি যে হচ্ছে প্রচুর মানুষজন একদম বইয়ের লাইন সেটে দেয়, পড়তে খুব বিরক্ত লাগে, ট্রাস্ট মি, খুবই বিরক্ত লাগে, ঠিক আছে, অ্যান্ড ইটস ভেরি বোরিং। মানে নো ম্যাটার হাউ ইন্টারেস্টিং দিস স্টোরিজ আর, অনেস্টলি ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ প্রত্যেকটা,
কিন্তু এই স্টোরিগুলো বারবার এক খাতার পর এক খাতা, খাতার পর খাতা বারবার পড়া খুবই বোরিং, ঠিক আছে? সো এগুলোকে এক্সাইটিং করতে হবে, এগুলোকে যে রিডার, যে টিচার তোমার খাতা চেক করবেন তার জন্য এক্সাইটিং করতে হবে। সো এক্সাইটিং করার বেস্ট উপায় কি? একটা হচ্ছে বি ক্রিয়েটিভ, এবং সেকেন্ডলি ইউজ অ্যাডভান্সড ভোকাবুলারি, ঠিক আছে? তুমি যদি এই প্রত্যেকটা স্টোরি একবার করে নিজের বাসায় পড়ে ফেলো বা লিখে ফেলো, বা পুরোটা লেখারও দরকার নাই, ঠিক আছে? পুরোটা লেখারও দরকার নাই, তুমি যদি একবার করে পড়ে ফেলো, পড়ে নিয়ে তারপর হচ্ছে মেইন পয়েন্টগুলো একবার খাতায় লিখে ফেলো, যে হচ্ছে থার্স্টি ক্রো ঘটনার সিকোয়েন্স কেমন, মেইন পয়েন্টগুলো লিখে ফেলো, আর কিছু কিওয়ার্ডস লিখে ফেলো, ঠিক আছে? কিওয়ার্ডসগুলোর মধ্যেই ভালো ভালো ভোকাবুলারি ইউজ করো, তারপর ওইগুলো জাস্ট একবার মেমোরাইজ করে ফেলো, মানে ভোকাবুলারি তো মেমোরাইজ করতেই হয়, ঠিক আছে? তো ওই ওয়ার্ডগুলো যদি তুমি একবার রিমেম্বার করে ফেলো, মেমোরাইজ করে ফেলো, এবং ওগুলো যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তোমার স্টোরিটা একই কাহিনী হওয়া সত্ত্বেও স্ট্যান্ড আউট করবে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো গাজনি মুভিটা দেখছো, ঠিক আছে? তো গাজনি মুভি আর ইংলিশে একটা মুভি আছে মেমেন্টো নামে, ঠিক আছে? এবং এটার একটা তামিল রিমেকও আছে, অ্যান্ড আই থিঙ্ক বাংলা রিমেকও আছে। তো প্রত্যেকটাই তো হচ্ছে সেম স্টোরি, রাইট? বাট মেমেন্টো এত বেশি ফেমাস, এটা হচ্ছে তোমার ক্রিস্টোফার নলানের মুভি, মোস্ট প্রবাবলি, অ্যাজ ফার অ্যাজ আই নো। ক্রিস্টোফার নলান এই মুভি দিয়ে এত বেশি ফেমাস হয়েছিলেন, ঠিক আছে? ওই হিসাবে গাজনি হচ্ছে একটু কম ফেমাস হয়েছে, তাও আমাদের মধ্যে অনেক ফেমাস, বাট ওটার থেকেও কম ফেমাস হয়েছে হচ্ছে হয়তো বাংলা বা তামিল রিমেকগুলো। কেন? কাহিনী তো একই, তাই না? দ্য অ্যান্সার ইজ ইন মেকিং, দ্য অ্যান্সার ইজ ইন দ্য ওয়ার্ডস, দ্য ডায়ালগস, যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যে এসেন্সটা ইউজ করা হয়, ঠিক আছে? সো ফিল্ম মেকিং একটা শিল্প, একটা গল্প লেখা একটা শিল্প, ঠিক আছে? তো তুমি শিল্পী, নিজের শিল্প সত্তার মানে বেস্ট ইউজটা এখানে করতে হবে। ওকে, শিল্পীরাও প্র্যাকটিস করে, তো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ডায়ালগের ক্ষেত্রে আসলে ব্যাপারটা সিমিলার। আমার কাছে মনে হয় ডায়ালগ ইটসেলফ একটা স্টোরি, ঠিক আছে? এটা একটা নাটকের মতো। সো যেহেতু এটাও একটা স্টোরির মতো, এগেইন তোমাদের জন্য সেম পরামর্শ থাকবে, যে হচ্ছে প্রত্যেকটা একবার করে পড়ে ফেলে এরপর এটার ভিতর থেকে এসেন্সগুলো বের করো, যে কোন টাইপের কথাবার্তা আসতেছে। আমার ডায়ালগ বেশিরভাগই দেখবা হচ্ছে একজন একজনকে উপদেশ দিচ্ছে, কোন একটা জিনিসের গুরুত্ব নিয়ে কথা বলতেছে, তারপর হচ্ছে কোনো একটা মেজর ইস্যু যেটা হচ্ছে মানুষের অ্যাটেনশন আনা দরকার, সেটা নিয়ে দুজন কথাবার্তা বলছে। তার অর্থ হইল যে ডায়ালগ খুবই মানে কি বলবো, ইম্পর্টেন্ট কথাবার্তা হয়। সো ইম্পর্টেন্ট কথাবার্তায় যে ধরনের টোন থাকা দরকার, যে ধরনের এসেন্স থাকা দরকার, যে ধরনের ওয়ার্ডিং ইউজ করা দরকার, যে দুইটা মানুষ ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে কথাবার্তা বলতেছে, কথোপকথন করতেছে, এই টাইপের ওয়ার্ডগুলো, এই টাইপের ভোকাবগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? সো এইগুলো একবার পড়ে ফেলবা, তোমাদের জন্য কিন্তু খুবই ইজি হয়ে গেছে এই জিনিসগুলো ফিগার আউট করা। কি জানো, এই যে এগুলো আছে না, তুমি তোমার যে কোনো বই থেকে একবার রিডিং পড়ে ফেললা, ঠিক আছে? এবার রিডিং পড়ে ওইটার ছবি তুলে, অথবা ছবি না তুলে জাস্ট টাইটেলটা তুমি যদি কোনো একটা এআইতে, ঠিক আছে, কোনো একটা এআই, ধরো চ্যাট জিপিটি, ঠিক আছে, চ্যাট জিপিটি অথবা জেমিনি, ঠিক আছে, অথবা পারপ্লেক্সিটি যদি এগুলোর জন্য খুব একটা ইউজ হয় না, একটু রিসার্চের কাজে ইউজ হয়, বাট ওই তো ইউজ করতে পারো, চ্যাটবটই তো বেস্ট হইলো চ্যাট জিপিটি আর জেমিনি, ঠিক আছে? এইসব কাজের ক্ষেত্রে সবসময় বেস্ট না, এইসব কাজের ক্ষেত্রে চ্যাট জিপিটি আর জেমিনি খুবই ভালো। তোমরা যদি জাস্ট এই টাইটেলটা লিখে বলো যে আই ওয়ান্ট দ্য ডায়ালগ ইন আ টোন অফ, ধরো ফ্রেন্ডলি সিরিয়াস, ঠিক আছে, যে ফ্রেন্ডলি বাট সিরিয়াস কথাবার্তা বলতেছে। তারপর হচ্ছে তুমি হয়তো বেস্ট হয় যেটা, যে তুমি বইয়ের ছবি তুলে দিলা, যে হচ্ছে বইটা হচ্ছে এভাবে লেখা, আমি একটু ডিফারেন্ট করে লিখতে চাই, ঠিক আছে? এরকম করে সুন্দর করে একটা প্রম্পট দিয়ে তুমি যদি একবার আপলোড করো, জিপিটি তোমাকে, তুমি বললা যে একটু অ্যাডভান্স ভোকাবুলারি দিও, ঠিক আছে, প্লাস আমাকে লাস্টে কিছু কিওয়ার্ড লিখে দিও, যেই জিনিসগুলো মানে যেই ভোকাবুলারি ইউজ করলে আমার রিডার মজা পাবে। জিপিটি তোমাকে যত সুন্দর একটা ডায়ালগ দিবে, যত সুন্দর একটা স্টোরি লিখে দিবে একই স্টোরির উপর, ঠিক আছে? মুখস্থ করে না, ওগুলোও মুখস্থ করে না, বাট তুমি যে আইডিয়াটা পাবা, যে গ্রাউন্ড আইডিয়াটা পাবা, যেটার উপর বেস করে তুমি দাঁড়া করাবে, ঠিক আছে, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। এখন তোমার কাছে অনেকের কাছে মনে হতে পারে যে এটা আসলে আনএথিক্যাল। ইট ইজ নট আনএথিক্যাল বিকজ ইউ আর নট কপিং ইট। ইট ইজ নট হার্মিং ইউর ক্রিয়েটিভিটি বিকজ ইউ আর নট কপিং ইট, ঠিক আছে? বইও দেয়া আছে, জিপিটিও তোমাকে দিবে, তুমি জাস্ট জিপিটিকে নিজের মতো করে বানাইতে বলতেছো, এবং সে যখন তোমার নিজের মতো করে বানাবে, তুমি ওটার উপর নিজের মশলাগুলো অ্যাড করবা। দ্যাট ইজ মোর হিউম্যান। ওকে, সো এগুলো আছে ডায়ালগ, প্লাস এগুলো আছে টোটাল এই 15টা।
রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে হচ্ছে তোমরা বড় হয়েছো, ক্লাস 10-এ পড়ছো, হচ্ছে এআই ইউজেজ বুঝবা, তোমরা হচ্ছে নিজেদের মতোই লিখবা, বাট হচ্ছে এআই এর হেল্প নিও টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে হচ্ছে একটা ভালো স্টোরি, একটা ভালো ডায়লগ আর্টিকুলেট করতে হয়। এই জিনিসগুলো মানে তোমাদের মানে এই যে এরাতে এসে যে প্রযুক্তি, এই প্রযুক্তি যদি তুমি পড়ালেখায় কাজে লাগাতে পারো, এটার যে একটা বিশাল ইম্প্যাক্ট তোমার সারা জীবনে পড়বে, দ্যাট উড বি বিয়ন্ড ইমাজিনেশন। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। টেস্টের জন্য এইগুলাই মেইন সাজেশন থাকবে। সাজেশনগুলো টপিকের থেকে বেশি আমি বলবো যে হচ্ছে সাজেশনগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সের হিসাবে, যে সাজেস্টিং হোয়াট শুড বি ডান রাদার দেন হোয়াট শুড বি রেড, ওগুলাও দিয়ে দিছি। প্লাস কোন জিনিসগুলো করা উচিত আরেকবার লাগলে ফুল ভিডিওটা রিভিউ করো, লাগলে 1.5x দেখো, লাগলে 2x দেখো, 4x দেখো। ঠিক আছে, বাট নোট দোজ ডাউন যে আসলে তোমার কী করা লাগবে নেক্সট এই 1-1.5 মাসের জন্য। ওকে, সো টেস্ট পরীক্ষা বেশি দিন বাকি নাই। টেস্ট পরীক্ষাতে আমি আবারও ভয় দেখানোর জন্য বলছি না, বাট ট্রুথ ইজ তোমাদেরকে হচ্ছে টেস্ট পরীক্ষা একদম ভালো করে টেস্ট করা হয়। সো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যেও। টেস্ট পরীক্ষায় অনেক সময় অনেক অঘটন ঘটে যায়, সেই জিনিসগুলো যেন না হয়। আই রিয়েলি হোপ ফর দ্য বেস্ট ফর অল অফ ইউ। বেস্ট অফ লাক ফর টেস্ট এক্সাম, বেস্ট অফ লাক ফর এসএসসি। দেখা হবে সাফল্যের পথে। গুড বাই।